প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। অলৌকিক গল্প আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য একটি গল্প। আমাদের দ্বাদশ শ্রেণীর যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে নানান ধরনের বিভাগ আমরা পাই। আমরা একটি গদ্য বিভাগ পাই, একটি কবিতা বিভাগ পাই, একটি ভাষা সংস্কৃতির বিভাগ। সেখানে যেমন ভাষাতত্ত্ব আছে, তেমনি সাহিত্যের ইতিহাস আছে। একটি প্রবন্ধ রচনার বিতর্ক, অনুচ্ছেদ সম্প্রসারণের একটি অংশ আছে, নাটকের একটি অংশ আছে, তেমনি আরেকটি অংশ আছে ভারতীয় কবিতা আর আন্তর্জাতিক গল্প, যেটা আমরা একাদশ শ্রেণীতে পেয়েছি। দ্বাদশ শ্রেণীতে গিয়ে আমরা এটা একটু উল্টো রকম পাবো, অর্থাৎ ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা। ভারতীয় গল্পের মধ্যে আমাদের পড়তে হবে কর্তার সিং দুগ্গাল। ইনি ভারতের একটি অত্যন্ত উল্লেখযোগ্য সাহিত্য একাডেমিক পুরস্কার পেয়েছেন তিনি, কর্তার সিং দুগ্গাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মননশীল রচনার জন্য। তার একটি লেখা, তাকে অনিন্দ সৌরভ অনুবাদ করেছেন বাংলায়, যেটি অলৌকিক নামেই খ্যাত। আরেকটি কবিতা, যে কবিতাটা আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য কবিতা, পেট্রোল রেকর্ড, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আমরা আজকে আলোচনা করব এই যে দুটো বিষয়, অর্থাৎ ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, এই বিষয়ের প্রথম আমরা পাব ভারতীয় গল্প অলৌকিক, কর্তার সিং দুগ্গাল। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমি একটা কথা বলবো যে এই যে দুটো, এই দুটোর মধ্যে দুটোই পরীক্ষায় আসবে, অর্থাৎ অলৌকিক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তবে এই দুটো বিষয় থেকে আমাদের একটি প্রশ্ন করতে হবে। যারা মেধাবী ছাত্রছাত্রী তারা অবশ্যই দুটো বিষয়কে গুরুত্ব সহকারে পড়াশোনা করবে। যারা কম পড়াশোনা করে তারা যদি প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যে কোনো একটি তারা খুব ভালো করে করতে পারে, তবে এমসিকিউ এবং এসিকিউর ক্ষেত্রে দুটোই থেকেই কিন্তু প্রশ্ন থাকবে। তবে আমি মনে করি সমস্ত ছাত্রছাত্রীদের দুটো অংশই পড়ে রাখা ভালো। যাই হোক, আমরা অলৌকিক যে গল্প, সেই অলৌকিক গল্প পড়ার আগে আমি তোমাদের সঙ্গে কতগুলো বিষয় আলোচনা করতে চাই। আমরা একবিংশ শতাব্দীর একেবারে দ্বিতীয় তৃতীয় দশকের ছাত্রছাত্রী, যারা স্বাভাবিকভাবে তারা কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞানকে কেন্দ্র করে যুক্তিবোধকেই বিশ্বাস করে, এবং সেটাই হওয়া উচিত। বিজ্ঞান এবং যুক্তিবোধ, আমাদের প্রতিটি বিষয়ে বিজ্ঞান এবং যুক্তিবোধকে নিয়েই এগিয়ে যাওয়া উচিত। যেখানে বিজ্ঞান এবং যুক্তিবোধ থাকে না, সেটা আমাদের কাছে একেবারে হাস্যস্কর হয়ে ওঠে, আমাদের হাসির খোরাক জোগায়। তবে আমি তোমাদের একটা কথা বলবো যে বিজ্ঞান এবং যুক্তিবোধ এর বাইরে কোনো জগৎ আছে কিনা, সেই প্রশ্নে একটা জায়গা তৈরি করে দেয় আমাদের এই গল্প। আমরা যারা একেবারে যুক্তিবোধে বিশ্বাস করি, একেবারে বিজ্ঞান নির্ভর চিন্তা চেতনায় বিশ্বাস করি, হয়তো কোথাও না কোথাও এই যুক্তিবোধ, এই বিজ্ঞান হয়তো পাশ কাটিয়ে যায়। একটা নতুন একটা বোধ, একটা নতুন ভাবনা আমাদের সৃষ্টি করে। আমার এই কথাটা কতখানি বিজ্ঞান ধর্মিক কিংবা কতখানি যুক্তিবোধপূর্ণ, সে প্রশ্ন আসতেই পারে যে বিজ্ঞানের উপরে কিছু হতে পারে কি না, বা বিজ্ঞান এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ন্ত্রক বিষয় কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের তর্কজাল হতে পারে, নানান ধরনের আলোচনা হতে পারে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, যদি বিজ্ঞান এবং যুক্তিবোধ এছাড়াও আর কিছু থাকে, তাহলে কি থাকতে পারে? থাকতে পারে আমাদের ইচ্ছে শক্তি, আমাদের দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস, মনোবল।
একটা কথা মনে রাখবে, হয়তো কোথাও আমাদের যে প্রবল ইচ্ছা শক্তি, সেই প্রবল ইচ্ছা শক্তির কাছে কখনো কখনো যুক্তিবোধও হার মানতে পারে। বিজ্ঞান তার চিন্তাভাবনা যতদূর পর্যন্ত আমরা প্রসারিত করতে পেরেছি, হয়তো কোথাও না কোথাও আমাদের ইচ্ছে শক্তি, দৃঢ় সংকল্প, সেই বিজ্ঞানের যতটা প্রসার, সেটাকেও হয়তো হারিয়ে একটা নতুন পথ খুলে দিতে পারে। আমি তোমাদের কাছে এই বিষয়ে একেবারে খোলা ভাবনায় আলোচনা করতে চাই যে বিজ্ঞান যা কিছু, বিজ্ঞানের তো কোনো শেষ নেই, অনন্ত তার প্রবাহ। আমরা মানুষ যতটুকু আবিষ্কার করতে পেরেছি সেইটুকুই যে বিজ্ঞান, আর কোনো বিজ্ঞানের ভাবনা নেই সে তো নয়। আরও অনেক বিজ্ঞানের পথ আছে, আরও অনেক এগিয়ে যাবে আগামী সভ্যতা বিজ্ঞানের ক্ষেত্রে। তবু কোথাও যেন একটা ইচ্ছে শক্তি, দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস আমাদের জীবনে গভীরভাবে কাজ করে এবং আমাদের মনোবলকে বৃদ্ধি করে। তো আমরা এই যে জায়গাটা, আমি একটা কন্ট্রাডাক্টরি একটা ভাবনায় আমি তোমাদেরকে প্রথমে আনলাম যে একদিকে বিজ্ঞান, যুক্তিবোধ, অন্যদিকে ইচ্ছেশক্তি, দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস, মনোবল, এর কাজ, এর ভাবনা নিয়ে আমাদের আলোচনা। আমাদের আলোচনা করলেন একদিকে ইচ্ছে শক্তি আর আরেকদিকে বিজ্ঞান। তো সেক্ষেত্রে কোনো কোনো সময় ইচ্ছে শক্তির বিজ্ঞানকে পেরিয়ে অনেকটা এগিয়ে যায়। আর এর একটা উদাহরণ কি হতে পারে যে আমরা ভগবানের প্রতি বিশ্বাসী? আমি প্রথমেই কিন্তু একটা কথা বলেই নিয়েছি যে বিজ্ঞান, যুক্তিবোধ, সেখানে ইচ্ছে শক্তি, দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস, মনোবলের কথা যেমন আসছি, সঙ্গে সঙ্গে তুমি একটা জটিলতর প্রশ্ন আমার কাছে রাখলে ভগবানের কথা। এই যে ভগবান, এর বিজ্ঞান ভিত্তি কতটা, সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্নচিহ্ন অবশ্যই থাকতে পারে। আমি কিন্তু আধ্যাত্মবোধ বা ধর্মীয় বোধের কথা বলছি না, আমি সেটার বাইরে একটু যেতে চাইছি যে আমাদের প্রত্যেকের যে একটা ইচ্ছে শক্তি আছে, একটা দৃঢ় সংকল্প মনোভাব আছে। আমি তোমাদের একটা গল্প বলবো এই ক্ষেত্রে, খুব একটা হাসির গল্প। খুব শ্রেণীকক্ষে একটা ছেলে সবসময় সংস্কৃতে শূন্য পায়। গল্পটার নাম হচ্ছে নন্দলালের মন্দ কপাল। তো স্কুলে যে ফার্স্ট হয় সে সংস্কৃতে সবসময় বেশি নাম্বার পায় এবং তার জন্য তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। নন্দলালের ইচ্ছে হলো যে আমাকে সংস্কৃতে প্রথম হতেই হবে। সে কি করে, সারা বছর খুব মন দিয়ে পড়াশোনা করে এবং শ্রেণীকক্ষে কিন্তু সে কোনো ছাত্রছাত্রী কিংবা স্যারকে বুঝতেই দেয়নি যে সে এত মন দিয়ে পড়াশোনা করছে। এবং কি স্যার শ্রেণীকক্ষে প্রশ্ন জিজ্ঞেস করলে সংস্কৃতের ক্ষেত্রে সে উল্টাপাল্টা ভুল উত্তর দিত। এবং দেখা গেছে সেই ফেল করা ছাত্র যে গোল্লা পায়, শূন্য পায় পরীক্ষায়, সে কিনা সংস্কৃতে হাইয়েস্ট মার্কস পেল। সবাই তো ভাবাচাকা হয়ে গেল, এই হাইয়েস্ট মার্ক পেল কি করে। কিন্তু নন্দলালের মন্দ কপালটা কি ছিল যে সে বছর ঠিক করা হলো যে সংস্কৃত নয়, অন্য একটা বিষয়ে হাইয়েস্ট মার্ক যে পেয়েছে তাকে পুরস্কার দেওয়া হবে। সেই কারণে নন্দলালের কপালটা মন্দ ছিল। কিন্তু আমি এখানে একটা কথা বলছি যে একটা ইচ্ছা শক্তি, দৃঢ় সংকল্প, প্রবল মনোবল কি করে একটা ছাত্র যে কিনা শূন্য পায়, একেবারে যাকে আমরা বলি কম মেধাবীর ছেলে, সে কি করে হাইয়েস্ট মার্কস পেতে পারে, অর্থাৎ তার ইচ্ছে শক্তি, দৃঢ় সংকল্প এবং মনোবলের জন্য। এখানে কিন্তু আমি কোনো আধ্যাত্ম চেতনা বা ধর্মীয় চেতনা, ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড, এই প্রশ্ন ঠিক আনতে চাইছি না। আমি আমাদের মনোবল, আত্মবিশ্বাস, ইচ্ছা শক্তিকেই বেশি গুরুত্ব দিতে চাইছি। আর কিছু তোমরা কিছু বলবে, প্রশ্ন যদি থাকে এই কেন্দ্রিক? সৃষ্টি আর স্রষ্টা, এই দুটোর মধ্যে কি মনে হয় না যে স্রষ্টা সৃষ্টির থেকে আরো বেশি শক্তিশালী? অবশ্যই
কথাটা তো কখনো অস্বীকার করা যাবে না। সৃষ্টির থেকে স্রষ্টা তো শক্তিশালী, সেটা তো মেনে নিতেই হবে। কিন্তু যদি প্রশ্ন আছে, তোমার কথাটা তো উড়িয়ে দেওয়া যাবে না, তোমার কথাটা যুক্তি আছে। স্রষ্টার থেকে কখনো সৃষ্টি শক্তিশালী হয়? আমি যদি মানে এই জায়গা থেকে যে সৃষ্টি করে তার শক্তি অবশ্যই অনেক বেশি হয়, সে অনেক রকম সৃষ্টি করতে পারে। আবার কখনো কখনো স্রষ্টার থেকে তার সৃষ্টি তার স্রষ্টাকে ছাড়িয়েও যেতে পারে। তোমার কথা মানে দুটো অ্যাঙ্গেল দিয়ে যদি আলোচনা করা যায়, দুটো অ্যাঙ্গেল দিয়ে ঠিক। ধরো একজন কবি বা একটা সাহিত্যিক, হ্যাঁ, সে বা একজন নেতা, তার যতটুকু ক্ষমতা আছে। আমি যদি এই প্রসঙ্গে তোমাকে একটা কথা বলি, বাংলাদেশে যখন আন্দোলন শুরু হলো, বঙ্গবন্ধু তার যে বক্তব্য জয় বাংলা, তার যে এই আহ্বান এবং বাংলাকে উদ্ধার করার যে বাসনা ৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে, সেটা প্রচুর প্রচুর মানুষকে প্রভাবিত করেছিল। তার যে শক্তি ব্যক্তি বঙ্গবন্ধুর থেকে অবশ্যই বেশি ছিল। একটা সাহিত্যিক রুশো, ভলতেয়ার, মন্টেস্কু, তাদের দার্শনিক চেতনা, তাদের লেখা, সেই লেখার শক্তি মানুষকে এত উদ্বুদ্ধ করেছিল, তা অবশ্যই ব্যক্তি রুশো, ভলতেয়ার, মন্টেস্কুর থেকে তার শক্তি অবশ্যই বেশি। এবার কোন অ্যাঙ্গেলে কি, ধরো আমি যদি একটা কথা ভাবি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা সৃষ্টি করেছেন কেউ একজন সুপার পাওয়ার, সেক্ষেত্রে যে সৃষ্টি, ধরো সৌরজগতের থেকে তার শক্তি আমার মনে হয় বেশি, কেননা সৌরজগতের মতো অসংখ্য সৌরজগৎ তিনি সৃষ্টি করতে পারেন। সেক্ষেত্রে অর্থাৎ অ্যাঙ্গেল যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উত্তর কিন্তু বিভিন্ন রকম হতে পারে। আর কারো কিছু বলার? মানুষ একটা রকেট বানাবে, মানুষকে একা এমনি ওই মহাকাশে যেতে পারবে না, কিন্তু তার সৃষ্টি যে রকেটটা সেটা যেতে পারবে। হ্যাঁ, আমি বুঝি তোমার এই প্রশ্নের উত্তরটা তো বিভিন্ন রকম হতে পারে। তুমি যদি বলো তার সৃষ্টি রকেটের শক্তি বেশি, কিন্তু একটা মানুষ রকেট ছাড়াও তো অনেক অনেক কিছু জিনিস সৃষ্টি করতে পারে। তাহলে অ্যাকচুয়ালি কম্পিউটার বেশি শক্তিশালী না মানুষ বেশি শক্তিশালী? প্রশ্নটা এখানে এসে যায়। মানুষ তো কম্পিউটার তৈরি করেছে, মানুষ যেমন প্রোগ্রামিং করবে কম্পিউটার কিন্তু ঠিক সেইভাবেই যাবে। সেক্ষেত্রে কম্পিউটার অনেক কিছু করতে পারে, অনেক মেধা সেখানে একসঙ্গে যুক্ত হয়েছে বলে। তো মানুষের মেধার থেকে কম্পিউটারের মেধা কি সত্যিই বেশি? এখানে তো প্রশ্ন এসেই যায়। ফলে এই অ্যাঙ্গেলগুলো নানান তর্ক বিতর্কের অবকাশ থাকবে। এই যে জায়গাগুলো আমি তোমাদেরকে আগে বলে নিলাম, এই কারণে এইটা কিন্তু আমাদের গল্পের মুখ্য বিষয়। আমরা যখন গল্প পড়বো, এই গল্পের দুটো পার্ট আছে, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। প্রথম যে অংশ, সেই অংশে আছে গুরু নানকের কাহিনী। গুরু নানক একটি সন্ত, মহাপুরুষ, ধর্মীয় ব্যক্তিত্ব। গুরু নানক শিখ ধর্ম এবং প্রবর্তক এবং তাকে উজ্জীবিত করেছিল। এবং সাধারণত এই সমস্ত সন্ত যে জীবনী থাকে সেটা হচ্ছে হেজিওগ্রাফি। আমি গতদিন তোমাদের সঙ্গে একটু আলোচনা করার চেষ্টা করছিলাম। অর্থাৎ এই সমস্ত সন্ত জীবনীতে একটু অলৌকিক চিন্তা ভাবনার রেশ থাকবে, সেটাই স্বাভাবিক। এবং স্বাভাবিকভাবে আমাদের অলৌকিক যে গল্প, যে সন্ত জীবনী, সেখানে একটা অলৌকিক রহস্য, একটা অলৌকিকের ভাবনা বাতাবরণ আছে, যেটা দেখে তোমারও হাসি পেতে পারে। সেখানে তোমার বিজ্ঞানবোধ, তোমার যুক্তিবোধ সেখানে তোমাকে একটা তাচ্ছিল্য, একটা ব্যঙ্গ করতে সাহায্য করবে। আমরা যতই এই হেজিওগ্রাফি, সন্ত জীবনীগুলো পড়ে যুক্তিবাদী মানসিকতা নিয়ে যদি তার বিচার বিশ্লেষণ হয়, তাহলে কিন্তু সেগুলোকে তার যে অসারতা সহজেই কিন্তু প্রমাণিত হয়। কিন্তু একটা বিষয় আমি তোমাদের কাছে বলবো,
যে এই সব কিছুর মূলে তুমি যদি দেখো একটা ইচ্ছা শক্তি, দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস এবং মনোবলকে যদি তুমি যোগ করো, তাহলে কিন্তু তোমার যুক্তির দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ আলাদা হয়ে যায়। আমি শুরু করছি গল্পটি। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে বইটা দেখবে, অলৌকিক কর্তার সিন্ধুকাল। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিকে শুনশান। পাথরের চাই, ধুধুবালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। অর্থাৎ গল্পের যে পটভূমি গল্পকার কর্তার সিং দুগ্গাল তৈরি করছেন, এমন একটা সময় গ্রীষ্মের দাবদাহ। তোমরা জানো যে এই যে পাঞ্জাব, রাজস্থান, এই সমস্ত যে অঞ্চল পাশাপাশি, সেই সমস্ত অঞ্চলের ধুধু বালি, মরু, গাছপালা সেখানে গ্রীষ্মের দাবদাহে ঝলসে যায়। সেই রকম একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি গল্পকার আমাদের সামনে রেখেছেন। এবং সেই উষ্ণতায় ধুধু মরু প্রান্তরে পাথরের চাই আর বালি ছাড়া যেখানে কিচ্ছু নেই, সেখানে জনমানস থাকা সম্ভব নয়। সেখানে কে আছে? গুরু নানক ঘুরতে ঘুরতে সেই হাসান আবদালের জঙ্গলে এসে পৌঁছলেন। কথা মনে রাখবে, হাসান আবদালের জঙ্গল। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। অর্থাৎ একটা মা তার সন্তানের কাছে গুরু নানকের তার জীবনী বোঝাচ্ছিলেন। অর্থাৎ আমাদের যে ধর্মীয় আবহ, ধর্মীয় পরিবেশ, আমাদের যে পারিবারিক ধর্মীয় পরিবেশ, সেই পারিবারিক ধর্মীয় পরিবেশে আমরা নানান সময় ধর্ম চর্চা, ধর্ম আলোচনা হয়। সেই ট্রেডিশন এখনো সমানে রহিয়াছে। যদি আমরা ভারতবর্ষের দেখি, একের পর এক বংশ পরম্পরায় রামায়ণ মহাভারত পড়া হয়। খুব সুন্দর একটি এই নিয়ে গল্প আছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে যে ধর্মাবলম্বী, তাদের গৃহে একটু ধর্মালোচনা হয়। অর্থাৎ একটি শিখ পরিবারে তাদের ধর্মালোচনার বিষয় হয়েছিল একটা মা তার সন্তানকে তাদের গুরু নানকের সন্ত জীবনী কাহিনী বর্ণনা করেছিলেন, তার প্রথম পরিবেশ। তাহলে আমরা এই কথোপকথনের মাধ্যমে বুঝলাম মা তার সন্তানকে বোঝাচ্ছে গুরু নানকের একটি সন্ত জীবনীর কাহিনী। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। এখানে আরেকটা ক্যারেক্টার। তাহলে প্রথম ক্যারেক্টার গুরু নানক, দ্বিতীয় ক্যারেক্টার শিষ্য মর্দানা। এইরকম কঠিন পরিস্থিতিতে তার প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে, কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে চক্ষু পোয়াতে হবে। অর্থাৎ একটা টিমের, একটা দলের একজন লোক যদি না যায়, তাহলে টিমের বাকি অন্যান্যদেরকে তো ঝক্কি পোহাতেই হবে তাকে না নিয়ে গেলে। কিন্তু আশপাশে কোথাও কিন্তু জল পাওয়া যাবে এমন উপায় নেই। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। মর্দানা তবু নড়তে রাজি নয়। অর্থাৎ গুরু নানক তার শিষ্য মর্দানাকে বোঝাচ্ছে, ভালোবেসে স্নেহ প্রবণভাবে বোঝাচ্ছে, ভাই মর্দানা, এই সময় একটা কঠিন পরিবেশ, তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। মর্দানাকে বলছে যে কোথাও জল নেই, একটু অপেক্ষা করো। আমাদের যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এর মধ্য দিয়েই কিন্তু ভগবান আমাদের তার অভিপ্রায়কে সিদ্ধ করে, অর্থাৎ আমাদেরকে পরীক্ষা করে। অর্থাৎ গুরু নানক বলতে চাইছেন যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ভগবান তোমাকে এবং আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। অর্থাৎ তুমি সেই পরীক্ষা দাও। কিন্তু মর্দানার এত তৃষ্ণা পেয়েছে যে সে গুরু নানকের কথাও পর্যন্ত কানে তুলছে না, সেখানেই বসে পড়ে, এগোবার আর উপায় নেই।
গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্ত হলেন। তার একগুঁয়েমি, তার শিষ্যের একগুঁয়েমি সাধারণত এত বড় দরবেশ, এত বড় জ্ঞানী মহাপুরুষ গুরু নানকের হাসির উদ্রেক হয়েছে, কিন্তু এই যে পরিবেশ পরিস্থিতি যে সে মেনে নিতে পারছে না, এই বিষয়টা তার বিরক্তর সৃষ্টি করছে গুরু নানকের। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলি কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন। অর্থাৎ আরেকটা চরিত্র আমরা পেলাম। কি চরিত্র? বলি কান্ধারী। তাহলে তিনটি চরিত্র আমরা মুখ্যভাবে এখন পর্যন্ত পেলাম, গুরু নানক, মর্দানা এবং বলি কান্ধারী। বলি কান্ধারী কে? একজন দরবেশ। দরবেশ মানে আমরা সাধারণভাবে বলবো সাধু মহাপুরুষ যারা হয় তাদেরকে আমরা দরবেশ বলি। সাধু যারা হয় তাদের কাছ থেকে সাধারণত আমরা কি পাবো? আত্মত্যাগ বোধ পাবো, তাদের স্নেহশীল মানসিকতা পাবো, তাদের মানুষের পরহিতায় তাদের কর্ম অবশ্যই থাকবে, অন্যকে সাহায্য করার মানসিকতা, বোধ এবং জ্ঞান বিশ্ব চলাচলের সকলেই তার কাছে সমানভাবে সুযোগ পাবে, এটা আমরা আশা করব। একজন গুরুর কাছে, একজন সদ্গুরুর কাছে সব ধর্মের মানুষ, সকল মানুষই কিন্তু সমানভাবে প্রত্যাশা করে তার স্নেহ, তার ভালোবাসা, তার সহৃদয়তা। এখানে যে আমরা বলি কান্ধারী চরিত্র পাবো, সেখানে আমরা কি পাচ্ছি একটু দেখে নেব। কুটির বেঁধে থাকেন, ওর কাছে জল পেতে পারো। এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই, একমাত্র কুয়ো, বলি কান্ধারীর কুয়োতেই জল আছে, অন্য কোনো কারোর কুয়োতে কিন্তু সেই মুহূর্তে জল নেই। তারপর কি হলো মা? মর্দানা জল পেল কিনা জানাবার জন্য আর তর্স হয়েছিল না। স্বাভাবিকভাবে একটা শিশু, কিশোরের মনে প্রশ্ন, তাহলে বলি কান্ধারীর কাছে কি জল পেল মর্দানা, নাকি সে তৃষ্ণায় ছটপট করতে করতে মারা গেল? একটা ঔৎসুক্য, একটা জিজ্ঞাসু প্রশ্ন করল। মর্দানা শুনেই ছুটে গেল। একে তেষ্টায় কাতর, তার উপর মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অব্দি অনেক কষ্টে উঠতে পারল। বলি কান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো? মর্দানা জানায়, আমি পীর নানকের সঙ্গী। দেখো, বলি কান্ধারী কিন্তু মর্দানাকে জলের জায়গা দেখিয়ে দিয়েছে, কিন্তু তারপরে প্রশ্ন, তুমি কোথা থেকে এসছো? স্বাভাবিকভাবে সে বলেছে, আমি পীর। পীর মানে দরবেশ, সাধু পুরুষ, গুরু নানকের সঙ্গী। ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই বলি রেগে তার সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। অর্থাৎ বলি কান্ধারী ক্যারেক্টার যদি আমরা দেখি, সেই গুরু নানকের কথা শুনে কিন্তু রেগে গেল। একজন দরবেশ, একজন সাধু পুরুষের এই রাগ, এই হিংসা পরায়ণতা, প্রতিহিংসা থাকা উচিত নয়। সে গুরু নানকের সঙ্গে বলে তাকে জল দেওয়া যাবে না, তাকে তাড়িয়ে দিল। এটা কিন্তু বলি কান্ধারীর যে চরিত্রের প্রতিহিংসা পরায়ণ মনোবৃত্তি, তার কিন্তু পরিচয় পাওয়া যায়। তাই যে সহানুভূতি বোধ, সেই সহানুভূতি কিন্তু বোধ আমরা পেলাম না। নেমে সে নালিশ জানালো, অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে নেমে এসে সে নালিশ জানালো। কাকে? তার গুরু নানককে। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। মর্দানা, তুমি আরেকবার যাও। এবার নম্রভাবে বলবে,
আমি নানক দরবেশের অনুচর। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। এবার ক্ষোভে দুঃখে বিড় বিড় করতে করতে সে আবার গেল। কিন্তু বলি কান্ধারী, আমি কাফেরের শিষ্যকে এক গন্ডুস জলও দেব না বলে আবারও তাড়িয়ে দিলেন। অর্থাৎ বলি কান্ধারী কি বললেন, যে আমি কাফেরের শিষ্যকে জল দেব না। এই যে কাফের, জবন, এই কথাগুলো আমি তোমাদের আগেও আলোচনা করেছি। আবার আসলে কাফের সাধারণত মুসলিমরা অমুসলিমদেরকে কাফের বলেন, আবার জবন বলেন হিন্দুরা সাধারণত অহিন্দু, মূলত মুসলিম সম্প্রদায়কে জবন বলে। অর্থাৎ একটা সম্প্রদায় অন্য ধর্মীয় সম্প্রদায়কে তাদেরকে খুব খাটো করে অবহেলা করে দেখে। অর্থাৎ এখানে বলি কান্ধারী সে কাফের বলতে তার সম্প্রদায়ভুক্ত নয়, অন্য সম্প্রদায়ভুক্ত মানুষকে বোঝাতে গিয়ে কাফের নিম্ন গুরুত্বহীন ভাবনায় তাকে সূচিত করতে চাইছে। আমি কাফের শিষ্যকে এক গন্ডুসও জল দেব না। গন্ডুস কথাটার মানে কি? এক পশলাও আমি জল দেব না। এক পশলা মানে কি? আমরা হাত জড়ো করে যতটা জল পেতে পারি সেটাকে বলা হয় এক গন্ডুস বা এক পশলা জলও আমি দেব না। এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে। বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আর একবার যেতে বললেন। আদেশ অমান্য করতে না পেরে ফের রওনা দিল। যা অবস্থা হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। 3 বারের বার চূড়োয় পৌঁছে মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে। তাহলে মর্দানা কার পায়ে লুটিয়ে পড়ে? জলের তৃষ্ণা নিবারণের জন্য বলি কান্ধারীর পায়ে লুটিয়ে পড়ে। ক্রুব্ধ ফকির আবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করে। ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য জলও জোগাড় করতে পারে না। বলি কান্ধারী যথেষ্ট গালাগাল করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। অর্থাৎ গুরু নানকের কাছে এসে তার আর কোনো শক্তি থাকলো না। 3 বার পাহাড় চড়া, এমনি স্বাভাবিক অবস্থায় মানুষের একবার পাহাড় চড়তেই কাহিল হয়ে যায়, 3 বার পাহাড় চড়া এটা কিন্তু খুব সাংঘাতিক একটা কঠিন কাজ। এবং সেই তৃষ্ণার্ত অবস্থায় 3 বার পাহাড় চড়ার পর অপমানিত হয়ে বারবার ফিরে এসে শেষবারে 3 বারের বারে তার গুরু নানকের পায়ে সে মূর্ছিত হয়ে পড়ল, অজ্ঞান হয়ে গেল। হাত বুলিয়ে সাহস যুগে উনি তাকে সামনে পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, নিমিষেই চারিদিক থই থই। ঠিক সেই সময় বলি কান্ধারীর জলের দরকার হয়েছে। দেখেন কুয়োয় একটু জল নেই, উনি রীতিমতো হতভম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। এইখানটা আমি তোমাদের একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো এই যে একটা পাথর তুলতেই জল থই থই করবে নিচে, আর উপরের কুয়াতে জল থাকবে না, এটা কি তোমাদের কাছে যুক্তিগ্রাহ্য? এটা কি তোমাদের কাছে বিজ্ঞানের যুক্তিপথে ঠিক বলে মনে হয়? হ্যাঁ স্যার, হতেই পারে। কেন হতে পারে? কারণ স্যার জলের লেয়ারটা হয়তো সেই স্থানে খুব বেশি, হয়তো অতই গভীর তরলের ধরনটা সবসময় উপর থেকে নিচের দিকে আসে। হ্যাঁ, তোমাদের কথাটা অনেকটাই ঠিক। আসলে আমাদের একটা জলস্তর থাকে, জলের লেয়ার থাকে। সাধারণত অপ্রবেশ্য শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তরে জল জমতে থাকে।
পাহাড়ের নিচে আমরা যেখানে জলের কোনো হদিস পাচ্ছিলাম না, সেখানে হয়তো অপ্রবেশ্য শিলাস্তর ছিল, তার নিচে হয়তো প্রবেশ্য শিলাস্তরে ভৌম জলস্তর ছিল। যেই উপরের পাথরের অংশটা খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ অপ্রবেশ্য শিলাকে তুলে নেওয়া হয়েছে, সেই নিচের যে ভৌম জলস্তর বেরিয়ে পড়েছে, এবং সেই ভৌম জলস্তর বেরিয়ে পড়ার কারণে এলাকা সমস্ত জলময় হয়ে গেছে। আর্টেজিও কূপ বলে একটা কূপ থাকে, যেখানে এই ধরনের চাপ মুক্ত হলে বা নল তৈরির পথ জায়গা থাকলে সেখানে হু হু করে অটোমেটিক্যালি জল বেরিয়ে আসে। এটা কিন্তু একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। আর নিচে থেকে যদি জল বাইরে চলে আসে জলস্তরে, তখন উপরে যে জলস্তর সেখানে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে, সেই জলস্তরে জল থাকবে না। অর্থাৎ বলিকান্ধারের যে পাহাড়ের যে ভৌম জলস্তর ছিল, যেখানে কুয়ো থেকে জলটা পেত, স্বাভাবিকভাবে নিচে যে জলস্তর সেখান থেকে জল বেরিয়ে যাওয়ার কারণে উপরের জলস্তর সেটা জলহীন শুষ্ক হয়ে গেছে, ফলে বলিকান্ধারের কুয়োটা কিন্তু শুকিয়ে গেছে। এটাই কিন্তু একটা যুক্তি আছে, এটা একটা বিজ্ঞান আছে, এটা কিন্তু আমরা তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিতে পারি না। ঠিকই বলেছো তোমরা, রীতিমতো হতবম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলিকান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে, বাবলা গাছ এক প্রকার কাঁটা জাতীয় গাছ, তোমাদের অঞ্চলে থাকতেও পারে, বেশ শক্ত কাঠ হয় বাবলা গাছে, কিন্তু কাঁটা বড় বড় কাঁটা থাকে, হয়তো দেখেছো তোমরা। অনুচর সহ বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চাঙড় নিচে গড়িয়ে দিলেন। পাথরের একখানা চাঙড় মানে বড় একটা পাথরের চাই উপর থেকে নিচে ফেলে দিলেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বললেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদালে, এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। এই যে জায়গাটা, একটা বড় পাথরের চাঙড় পাহাড়ের উপর থেকে গড়িয়ে আসবে, ফলত অভিকর্ষ টানে তার যে ভরবেগ সাংঘাতিক হবে, সেই ভরবেগকে সাধারণ একটা মানুষ হাত ধরে থামিয়ে দেবে, এটা কিন্তু বিজ্ঞান এবং যুক্তিবোধের কাছে খুব একটা গ্রহণীয় হয় না। গল্পটা শুনতে বেশ লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে। বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি। পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। মা কিন্তু এই ব্যাপারে কোনো কথা বললেন না। তিনি বললেন না কোনো যুক্তির কথা। গুরু নানকের কৃতিত্বকে তার ছেলে ছোট করে দেখছে, সেটা নিয়েও কিন্তু কোনো তিনি প্রশ্ন করলেন না, এবং তার জবাবও তিনি দিলেন না। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামাবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটা বার কয়েক গুরুদ্বারেও শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সব সময়ই মাথা বাঁকিয়েছে। এটা অসম্ভব। গুরুদ্বার তোমরা জানো, শিখদের যে ধর্মকেন্দ্র তাকে গুরুদ্বারা বলে, গুরুদ্বার বাংলায়। সেখানে এই ধরনের গল্প, আধ্যাত্মিক ধর্মীয় আলোচনা, গুরু নানককে নিয়ে আলোচনা হয়। সেখানেও আমাদের যে কথক, গল্প কথক, তিনি বারবার মাথা বাঁকিয়েছে। এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো,
পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্কও করলাম, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তবুও বিশ্বাস হলো না, পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছে করত। এইখান পর্যন্ত আমাদের গল্পের একটা অংশ। অর্থাৎ এই যে অংশ, এই অংশের উত্তর কিন্তু আমরা কোথাও থেকে পেলাম না। এক গল্পকথকের মা সেই প্রশ্নের উত্তর দিল না। গুরুদ্বারাতে তার মাথা বেঁকেছে ঠিকই, কিন্তু ওই ধর্মীয় স্থানে সে হয়তো ধর্মীয় গুরুদেরকে সেই প্রশ্ন করার সাহস পায়নি। কিন্তু স্কুলে তার শিক্ষকের সঙ্গে সে তর্ক করেছে। শিক্ষক কিন্তু তাকে ঠিক মতো না বুঝিয়ে চুপ করে দিয়েছে। আমরা যেমন তোমাদের শ্রেণীকক্ষে তোমরা যখন কঠিন কঠিন প্রশ্ন করো তখন আমরা কি বলি? বেশি পাকা হয়ে গেছো না? আমরা এই বলে তোমাদের যে জানার জায়গা, তোমাদের প্রশ্নটাকে অনেক সময় কি করি আমরা দমিয়ে দিই। কেন? আমরা সে আসল প্রশ্নের উত্তর খুঁজে পাইনি বলে, আমাদের জানা থাকে না বলে। কিন্তু একজন শিক্ষকের উচিত সবসময় তার সত্যানুসন্ধান করা, তার বিষয়ে গভীরে যাওয়া। স্বাভাবিকভাবে আমিও কিন্তু এই পর্যায় পর্যন্ত তোমাদেরকে কিন্তু এর আসল ইতিহাস কি আদৌ থামানো যায় কিনা সে কথা বলবো না। যেমন গল্প কথক বলেনি। কেন বলেনি? গল্পের সাসপেন্স থাকে আসলে বিষয়টা কি। অর্থাৎ এই যে ধর্মীয় বিষয়ের সঙ্গে তিনি একটা বাস্তব জীবনের কথাকে ব্যক্ত করতে চাইছেন এবং দুটোর তুলনামূলক আলোচনায় তার পাঠককে তিনি বোঝাতে চাইছেন আসলে কি ব্যাপারটা হতে পারে। আমরা দ্বিতীয় গল্পে প্রবেশ করি। তাহলে আমাদের প্রথম গল্পের সঙ্গে কিন্তু দ্বিতীয় গল্পে একেবারে একান্ত মিল আছে। কি দ্বিতীয় গল্পটা? কিছুদিন পরে শুনলাম পাঞ্জা সাহেবে সাকা হয়েছে। সাকা দারুণ একটি কথা, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সাকা হচ্ছে শিখ ধর্মাবলম্বীরা। তাদের ধর্ম, তাদের জাতীয়তাবোধ, তাদের আত্মসম্মান রক্ষা করার জন্য এই সাকা নামক এক প্রতিরোধ করত সাকার মাধ্যমে। এবং এই সাকার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই সময় বাড়িতে কোনো রান্না হবে না, কিন্তু অরন্ধন চলবে এবং সবাই মাটিতে শোবে। অর্থাৎ শিখ ধর্মাবলম্বীরা তাদের জাতীয়তাবোধ, তাদের সম্মান এবং তাদের ধর্ম রক্ষার্থে যে প্রতিবাদ এবং প্রতিরোধের আন্দোলন বা ক্রিয়া বা কার্যক্রম করে তাকে সাকা বলবো। এই সাকা কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেকালে ঘন ঘন সাকা হতো। কোথাও সাকা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন। শিখরা কিন্তু মনে রাখবে খুবই ঐক্যবদ্ধ জাতি এবং তাদের ধর্মীয় চেতনা যেমন অত্যন্ত গভীর, ধর্মীয় একতা যেমন গভীর, তেমনি আত্মসম্মান বোধও প্রচুর। এবং শুধু তাই নয়, তাদের জাতীয়তা বোধের ধারণা অত্যন্ত বেশি। তারা শির কেটে দিতে পারে, মুন্ডুচ্ছেদ করে দিতে পারে, কিন্তু পাখড়ির অপমান কথাও করতে পারে না। রবীন্দ্রনাথের সুন্দর একটি কবিতা আছে। এবং তোমরা জানো যতবার লড়াই হয়েছে মুঘলদের সঙ্গে বা অন্যান্যদের সঙ্গে, তারা আত্মবলিদান দিয়েছে, কিন্তু পরাজয়, বশ্যতা তারা স্বীকার করেনি। তুমি যদি ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা ধরো, স্বাধীনতা আন্দোলনের মূলত দুটো জাতি, বাঙালি এবং শিখরা, স্বাধীনতা আন্দোলনের প্রচণ্ডভাবে অংশগ্রহণ করেছে। তোমরা ইতিহাসের পাতা খুললেই পাবে। অর্থাৎ পাঞ্জাবিদের অর্থাৎ শিখদের জাতীয়তা বোধ একটা গভীরতর বিষয়। তখন অরন্ধন হতো, মেঝেতে শুতে হতো। সাকা আসলে কি তখন জানতাম না। অর্থাৎ আমাদের কিশোর গল্প কথক তখন কিন্তু জানতেন না কিশোর বেলায় সাকা আসলে জিনিসটা কি। তিনি দেখতেন বাড়িতে রান্না হতো না, মেঝেতে শুতে হতো, এইগুলো। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। সাকার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল।
সাকার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছে। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারে। দূরের শহরে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তৃষ্ণায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। অর্থাৎ এই যে জায়গাটা, কোথায় কোন শহরে ফিরেঙ্গি অর্থাৎ ইংরেজদের সঙ্গে আন্দোলন করতে গিয়ে ভারতীয়রা মারা গেছে, তাতে কি তাদের পাঞ্জাবিদের কি শিখদের কি না, তারা কিন্তু এই রকম অসভ্য অসহানুভূতিশীল জাতি নয়। তাদের জাতীয় বোধ জাতীয়তা চেতনা অত্যন্ত গভীর, যে কারণে কিনা তারা দুঃখ পেয়েছে, তারা কষ্ট পেয়েছে ফিরিঙ্গিদের ইংরেজদের নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালানো। আবাল বৃদ্ধ বনিতার সেখানে মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, একটা ট্রেনে করে সেই সমস্ত শহরের স্বাধীনতা সংগ্রামীদের ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই ট্রেনে না আছে তৃষ্ণার জল, না আছে খাদ্য। তারা তৃষ্ণায় খাদ্যের অভাবে মৃতপ্রায়। এবং কথা কি, ওই যে যাদেরকে বন্দি করা হয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সেই শহরের মানুষদের, তাদের সেই ট্রেন কোথাও যেন না থামে। এই বিষয়টা, এই বোধে পাঞ্জা সাহেবের মানুষ উত্তেজিত হয়ে উঠল। একদিকে নিরস্ত্র ভারতীয়দের হত্যা, অন্যদিকে স্বাধীনতা প্রিয় ভারতীয় মানুষদেরকে অত্যাচার অনাচার, খেতে না দেওয়া, তৃষ্ণার জল না দেওয়া, ট্রেন ছুটিয়ে নিয়ে যাওয়া। কিন্তু কোথা দিয়ে যাচ্ছে? পাঞ্জা সাহেবের মধ্যে দিয়ে যাচ্ছে। আর পাঞ্জা সাহেবের মানুষরা কিছু করতে পারবে না, এটা তাদের জাতীয়তা বোধের চেতনায় কিন্তু একেবারে মেনে নেওয়া সম্ভব হয় না। কি করে তারা? দূর শহরের সেই ট্রেনের যাত্রীদের তারা সাহায্য করতে চায়। পাঞ্জা সাহেব এই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। আমাদের যদি পুরনো গল্পের কথা মনে পড়ে, এই পাঞ্জা সাহেব, যেটা আগে হাসান আবদাল নাম ছিল, সেই পাঞ্জা সাহেব গুরু নানক তার শিষ্য মর্দানার তৃষ্ণা মিটিয়েছিল এত কষ্ট করে। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল, কিন্তু ফিরিঙ্গিদের হুকুম, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা খিদে কাতর, রুটির ব্যবস্থা নেই, সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল ডাই করে রাখে। সরকারের কোনো আদেশ নেই, টেলিগ্রাম টেলিফোন কোনোতেই ইংরেজ সরকার, ফিরিঙ্গি সরকার মানছে না। তবু আশাবাদী আত্মবিশ্বাস কাদের মধ্যে ছিল? পাঞ্জা সাহেবের শিখদের মধ্যে ছিল, যে তারা নিরীহ ভারতীয় কয়েদিদের, স্বাধীনতা সংগ্রামীদের যেমন করে হোক মুখে ক্ষুধার অন্ন তুলে দেবে, তৃষ্ণার জল তুলে দেবে। এই যে আত্মবিশ্বাস, এই যে মনোবলের প্রাবল্য, এটা কিন্তু আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যাবে? অর্থাৎ এত যে রুটি তরি তরকারি ডাই করে রাখা হচ্ছে, কিন্তু সেখান থেকে কিন্তু ট্রেনটাই চলে যায়, তাহলে এত কিছু জিনিস তো নষ্ট হবে। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। রেল লাইনে আমার, এটা কিন্তু তার মায়ের বান্ধবী বলছে, অর্থাৎ গল্প কথকের যে মা তাকে হাসান আবদালে গুরু নানকের পাঞ্জা সাহেবের সেই গল্পটা বলেছিল, চাঙর থামানোর গল্প, তার বান্ধবী। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন রেল লাইনের উপরে, পুরুষ মানুষেরা শুয়ে পড়লেন। ওদের পেছনে এক একজন করে আমরা, বউ, বাচ্চারা। তাহলে প্রথমে পুরুষরা, তারপরে মহিলারা, তারপরে বাচ্চারা,
তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে। আমি চোখ বুঝলাম, চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। স্বচক্ষে দেখেছি খাল পাড়ের সেতুতে দিয়ে রক্তের স্রোত। অর্থাৎ সেই সমস্ত শিখেরা ট্রেনটা থামানোর জন্য অবলীলাক্রমে পুরুষ মানুষেরা, মহিলা, বাচ্চারা সবাই মিলে ট্রেনের উপর শুয়ে পড়ল। প্রচণ্ড গতিতে আসা ট্রেন তাদের শরীরের উপর দিয়ে চলে গেল। গল্পকথকের মায়ের বান্ধবীর কাছে এসে ট্রেনটি থেমেছিল, সেই কারণে সেই গল্পটি বলতে পেরেছিল। এবং ট্রেনটি যখন পিছায়, সেই ট্রেনে কাটা শরীরগুলো থেকে দুমড়ে মুচড়ে রক্ত, মাংসপিণ্ড, রক্তের স্রোত। খালপাড়ের সেই অংশটাতে আমরা সেতুতে নিচে দেখলাম কি রক্তের স্রোত। এই ঘটনা মিথ্যা নয়। স্বাধীনতা সংগ্রামে এরকম বহু ঘটনার নিদর্শন আছে, যেখানে আবাল বৃদ্ধা বনিতা অকাতরে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ দিয়েছে। অর্থাৎ এদের যে প্রাণ দেওয়া, শিখদের যে পাঞ্জা সাহেবে প্রাণ দেওয়া, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাও তো সম্ভব। কি করে সম্ভব? ফিরিঙ্গিদের নির্দেশ যে ট্রেন দুরন্ত গতিতে চলে যাবে পাঞ্জা সাহেব দিয়ে, সেই ট্রেনটাও থামানো সম্ভব। কিসের জন্য সম্ভব হলো? ইচ্ছে শক্তি, দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস, মনোবল, আত্মত্যাগ, এই সমস্ত যখন মিশে যাবে, তখন আমরা একেবারে অসাধ্য সাধন কাজ করতে পারি। অর্থাৎ আমরা যদি গল্পটাকে আবার তুলনামূলক জায়গায়, সেই হাসান আবদালের জঙ্গলে বলি কান্ধারির ফেলে দেওয়া চাঙড়টার ভরবেগকে, প্রচন্ড ভরবেগকে আটকে দিয়েছিল গুরু নানক, সেখানে বিজ্ঞানের যুক্তিবোধের উপরে যদি আমরা আসি, ইচ্ছা শক্তি, দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস, মনোবল, সেটার প্রভাবেই কিন্তু যে প্রচন্ড শক্তি উদ্ভূত হয়। তার কারণেই কিন্তু গুরু নানক হাসান আবদালের সেই বলি কান্দারে ফেলে দেওয়া চাঙ্গরটাকে থামাতে পেরেছিল, যার গায়ে কিনা পাঞ্জার দাগ। সেই কারণে সেই জায়গাটার নাম পাঞ্জা সাহেব হয়েছে। অর্থাৎ একটা আধ্যাত্মিক পরিমণ্ডল থেকে বাস্তবের পরিবেশের একটা অদ্ভুত মেলবন্ধন করলেন, যেখানে বিজ্ঞান, যেখানে যুক্তিবোধ হারিয়ে যায়, আমাদেরকে মুখ করে দেয়, আমাদেরকে বোবা করে দেয়। কেন? এর গভীরে আরো যুক্তি থাকে। সেই যুক্তি হলো ইচ্ছে শক্তি, দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস, মনোবল, আত্মত্যাগ। অবাক বিহ্বল হয়ে বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটাও জলও মুখে দিতে পারেনি। কে বলছেন? গল্পকথক। যে গল্পকথক কিন্তু আগে পর্যন্ত হাসান আবদালের ঘটনায় হেসেছে, সে কিন্তু আজকে বিহ্বল অবস্থায় বসে আছে, তার মুখে কথা নেই, এক ফোঁটাও জল সে মুখে তুলতে পারেনি, খাদ্য তো দূরের কথা। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিলেন, চেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলি কান্ধারির কাছে পাঠিয়েছিলেন, বলি কান্ধারি কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলি কান্ধারি ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙ্গড় গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটাকে থামিয়ে দেয়। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙ্গড় থামাবে? যে প্রশ্নটা এতদিন গল্প কথক করে এসেছে, আজকে কিন্তু সেই গল্প কথক প্রশ্ন করেনি। প্রশ্ন করেছে কে? তার ছোট বোন। কেননা তার ছোট বোনের তখন জ্ঞানের পরিধিটা কম ছিল, আগে যেমন গল্প কথকের ছিল। অমনি সময় আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে
জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তৃষ্ণায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। অর্থাৎ গল্পের শেষে কিন্তু গল্প পাঠকের চোখকেও, তার সহৃদয় হৃদয়কেও গল্প কথক বা গল্পকার কর্তার দুর্গাল সিক্ত করে দেয়। এই কথাটি কোনো কিছুর পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। এখানে আমাদের গল্পের পরিসমাপ্তি। অর্থাৎ আমি যেটা তোমাদের বলতে চাইছিলাম, বিজ্ঞান যুক্তিবোধ এবং তার উপরেও কোথাও যেন ইচ্ছে শক্তি, দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস, মনোবল, আত্মত্যাগ কোথাও না কোথাও একটা অসাধ্য সাধনও করে দিতে পারে। এই হলো আমাদের অলৌকিক গল্প, এই হলো আমার আলোচনা, আমার অ্যাঙ্গেল, আমার দৃষ্টিভঙ্গিতে আমি আলোচনা করলাম। তোমাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই পড়বে, বলো। শিখদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাইলে জসমিন দেশে যদাচার, অর্থাৎ যেরকম দেশ হবে সেই রকম আচার আচরণ হবে। বিষয়টা কি, যেখানে যা উৎপন্ন হবে সেখানকার মানুষ সেখানে তাই খাবে। শিখদের প্রধান খাদ্য কিন্তু রুটি তরকারি। শুধু তাই না, সমগ্র উত্তর ভারতেই রুটি তরকারি। সবাই কি এরকম লম্বা চওড়া হয়? এটা তো একটা আলাদা ব্যাপার। আমি তোমাদের যখন পড়াচ্ছিলাম ভাষাতত্ত্বের 11-এ, তখন একটা কথা আমি বলেছিলাম, অ্যাকচুয়ালি এটা তো রেস অনুযায়ী হয়। যে আর্য যাদের আমরা বলছি, যারা ইউরাল পর্বতের পাদদেশ থেকে যে সমস্ত মানুষেরা এসেছে, তারা তো ইরান এবং ভারতের এই কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এখানে বসতি স্থাপন করেছিল। এরা হচ্ছে পিওর আর্য। সেই কারণে কি এরা লম্বা চওড়া, উন্নত নাসিকা, ফর্সা, এরা এরকম হবে। ফলে বেসিক্যালি পাঞ্জাব জাতির মধ্যে যদি নৃতাত্ত্বিকভাবে অন্য কোনো জাতির জিন না প্রবেশ করে, তাহলে সবাই কিন্তু লম্বা হবে। পাঞ্জাব সাহিত্য যেটা আছে, ওই প্রস্তরখণ্ডটা কি কেউ বানিয়েছে নাকি অ্যাকচুয়ালি মানুষের থেকে ওইভাবে সৃষ্টি? অনেক ছবি যতটা দেখলাম মনে হচ্ছে কেউ এটা খোদাই করে বানিয়ে দিয়েছে। একই প্রশ্ন, আমি এটা নিয়ে কোনো তর্কে যেতে চাইছি না। কেন, আমি গল্পটা এক্ষুনি পড়ালাম। এই যে আমি তোমার সন্ত জীবনীর কথা বলেছি, হেজিওগ্রাফির কথা বলেছি। সাধারণত সন্ত জীবনীকে এমন করে অঙ্কন করা হয় যেটা বাস্তবের থেকে অনেক কিছু অলৌকিক কাজ করতে পারে। আমার সাধারণ হাতের থেকে সেটা আমি ওইটা নিয়ে কোনো আজকে তর্কে যাব না। তবে যতটা যুক্তি, আমি একটা কথা বলেছি, বিজ্ঞান এবং যুক্তিবোধ এক আলাদা জিনিস, ইচ্ছে শক্তি, দৃঢ় সংকল্প, আত্মবিশ্বাস, মনোবল এটা একটা আলাদা বিষয়। অর্থাৎ এইটা নিয়ে তর্কাতর্কির আজকে থাক। তবে তুমি যেটাই বুঝবে সেটাই। আমি তোমার চিন্তা ভাবনাকে কোনোভাবেই প্রভাবিত করতে চাইছি না আজ।